16ই জুনকে ঘিরে বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগ আবার সক্রিয় হতে যাচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যেটা শুনছেন কথাটি টোটালি সত্য কথা। কারণ 16ই জুন এই দিনটি আপনার আমার কাছে একটি সাধারণ দিন হলেও আওয়ামী লীগের কাছে মোটেই এই দিনটি সাধারণ না। কারণ এই 16ই জুনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এই 16ই জুনেই আওয়ামী লীগ নামের দলটির জন্ম হয়েছিল। তাই 16ই জুনকেই বেছে নিয়েছে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে বাংলাদেশে কোনো রকমের আওয়ামী লীগের কর্মসূচি দেখা যায়নি। এই যে তাদের নিষিদ্ধ করলো, সেটার পক্ষে বিপক্ষেও কোনো রকমের তাদের আন্দোলন, অবরোধ বা কোনো রকমের কোনো বিক্ষোভ মিছিল দেখা যায়নি। এই যে 1-1.5 মাস তারা শুধুমাত্র পরিকল্পনা প্রণয়ন করলেন এবং সেই পরিকল্পনাগুলোকে বর্তমান সময় 16ই জুনকে সামনে রেখে বাস্তবায়ন করতে চলেছেন। কিভাবে বাস্তবায়ন করবেন আসুন সেই প্রেক্ষাপটের কথা যদি একটু লক্ষ্য করেন, যে এই 16ই জুনকে সামনে রেখেই সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয় দিল্লিতে আসছেন তার মায়ের সাথে দেখা করতে। এবং সেখানে দিল্লিতে এসে তিনি ভারতের বুকে যে সকল আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা বর্তমান সময় পলাতক আছেন বা আত্মগোপন করে আছেন, এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সেনাপ্রধান, বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এবং গোয়েন্দা প্রধান অজিত দোভাল, এদের সাথে একান্তই একটা গুরুত্বপূর্ণ গোপন বৈঠক করে ফেললেন। এবং সেই বৈঠকের যে সকল এজেন্ডা ছিল, সকল এজেন্ডা এই জুন মাসকে ঘিরে এবং 16ই জুনকে ঘিরে অলরেডি সেই সকল এজেন্ডার বাস্তবায়ন কিন্তু আওয়ামী লীগ শুরু করে দিয়েছে। সেই প্রেক্ষাপটটা আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর সেটাকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ব্রিটিশ সফরে গেলেন, আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাস্টবিন দিয়ে ঘিরে রাখলেন। অন্তত 5000 নেতাকর্মী সেখানে গেলেন ডাস্টবিন হাতে নিয়ে, সেই ডাস্টবিনের গায়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি এঁকে লন্ডনের রাস্তায় রাস্তায় তারা মাইকিং করলেন যে প্রিয় লন্ডনবাসী, আপনাদের কাছে যদি কোনো ময়লা আবর্জনা থাকে, কোনো খালি বোতল থাকে, তাহলে বাংলাদেশ থেকে একটা বড় ডাস্টবিন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি লন্ডনে এসেছেন, সেই ডাস্টবিনে আপনারা ফেলতে পারেন। এছাড়াও লন্ডনের সিটি কর্পোরেশনের ময়লা বহনকারী যেই গাড়ি থাকে, সেই গাড়িতে ডিজিটাল মেশিন বলেন বা এলইডি টিভি বলেন, সেটাকে সেট করে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি ডাস্টবিনে এঁকে সেটাকে সারা লন্ডন শহরে ঘোরালেন। এবং সেই যে গাড়ির বা সেই এলইডি টিভির বা সেই ভিডিও চিত্র দেখে লন্ডনের সকল পুলিশ প্রশাসন বলেন বা লন্ডনের উৎসুক জনতা সেগুলোর ছবি তুলছিলেন এবং হাসছিলেন। এরকমের একটা পরিস্থিতি আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে লন্ডনে বসে সৃষ্টি করেছিলেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যেই হোটেলে তিনি উঠেছেন, সেই হোটেলটির চারিপাশে অন্তত আওয়ামী লীগের 5-7 হাজার নেতাকর্মীরা তারা ডাস্টবিন নিয়ে সেই হোটেলটিকে ঘিরে রেখেছিল। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাস্টবিন, সুৎখোর, রাজাকার এবং বাংলা ভাষায় যে সকল নিন্দনীয় গালিগালাজ আছে সবগুলো গালিগালাজ দিয়ে একদম তাকে উদ্ধার করে দিচ্ছিলেন। এমন একটা পরিবেশ সৃষ্টি করেছেন লন্ডনের সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের হোটেলের বাইরে। এক পর্যায়ে তিনি হোটেলে গৃহবন্দী অবস্থায় ছিলেন, যে বাইরে বেরোলে যে কোনো সময় বড়সড় একটা বিপদ ঘটে যেতে পারত। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম গাড়ি থেকে নেমে যখন হোটেলে উঠবেন, জাস্ট এতটুকু রাস্তা যখন তিনি হেঁটে উঠছিলেন, সেই সময়ই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে এমন বিশ্রী ভাষায় গালিগালাজ করছিল, বাংলা ভাষার সবচেয়ে বিশ্রী যে গালিগালাজগুলো আছে সেই সকল গালিগালাজগুলো দিয়ে তাকে এমন ভাবে অপমান করছিল যে শফিকুল আলম একটা পর্যায়ে পা স্লিপ করে তিনি ফ্লোরে পড়ে যাচ্ছিলেন। এমন একটা অবস্থার ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তারেক রহমানের সাথে একান্ত বৈঠক করছিলেন, তখনও ব্রিটিশ হাই কমিশনারের কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের সপক্ষে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছিলেন। এই যে 16ই জুনের যে কর্মসূচি বাংলাদেশে আওয়ামী লীগ শুরু করবেন, তার রচনা করছিলেন লন্ডন থেকেই। তো এবারে বাংলাদেশে
16 জুনকে ঘিরে আওয়ামী লীগ কি কি কর্মসূচি গ্রহণ করবেন এবং তার প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি সতর্কতা অবলম্বন করবেন সেই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো চলুন দর্শক, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব অভি নিউজ ইউটিউব চ্যানেল তথা আজকের বাংলাদেশ ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। থাকুন আমাদের সাথেই। বলছিলাম দর্শক, 16 জুনকে ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি। 16 জুন যেহেতু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং এছাড়াও অন্য একটি কারণ আছে। অন্য কারণটি হলো 16 জুন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিচার কার্য শুরু করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসে। এখন যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতে তৈরি করেছেন যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য, সেই অপরাধ ট্রাইব্যুনালসেই তার বিচার কার্য শুরু হতে চলেছে। এজন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা বা আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের আদর্শ হৃদয়ে লালন করে আওয়ামী লীগের রাজনীতি করে এরকমের জনগণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসের সামনে বিক্ষোভ প্রদর্শন করবেন যে না, এই ট্রাইব্যুনালসে শেখ হাসিনার বিচার হতে পারে না। গেল এক। দ্বিতীয় যে বিষয়টি, শেখ হাসিনার নামে যে 300-400 হত্যা মামলা আছে, সেই সকল মামলার যে সকল ব্যক্তিরা হত্যা হয়েছিল বা মৃত্যুবরণ করেছিল তারা বর্তমান সময়ে জীবিত আছে। তারা বিভিন্ন নিউজ চ্যানেলে, বিভিন্ন গণমাধ্যমের সামনে এসে নিজেদেরকে প্রমাণ করেছে যে দেখুন আমরা জীবিত আছি। তাহলে কিভাবে শেখ হাসিনার নামে এই হত্যা মামলা হলো? গেল 2। 3 নম্বরে আসেন। 3 নম্বরে জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশের ছাত্র সমন্বয়ক বলেন, এনসিপি সদস্যরা বলেন, যারাই সবাই গণমাধ্যমের সামনে একটি সংবাদ সম্মেলনে একথা বলেছিলেন যে যদি মেট্রো রেলে আগুন না দেয়া হতো, বিটিভি ভবনে আগুন না দেয়া হতো, জেলখানা ভাঙচুর না করা হতো, থানা ভাঙচুর না করা হতো এবং বড় বড় উচ্চ স্থাপনায় অগ্নিসংযোগ না করা হতো, তাহলে জুলাই আগস্টের বিপ্লব হতো না। এখন যেই দোষটা এনসিপি তথা ছাত্র সমন্বয়ক তারা নিজের মুখে স্বীকার করলেন, সেই দোষে শেখ হাসিনার কি বিচার হবে? এটা কোন ধরনের বিচার? মানুষ মিথ্যা বলুক, দুর্নীতি করুক, কাউকে শত্রুতামূলক জব্দ করুক, সেটারও তো একটা প্রক্রিয়া থাকবে। এটা কোন ধরনের প্রক্রিয়া? এটা তো বিষয়টা ওপেন সিক্রেটও না, এটা টোটালি একটা ওপেন বিষয়। তো এই সকল বিষয় নিয়ে শেখ হাসিনা কি ধরনের বিচার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস? এবং যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার আসামি সুপ্রিম কোর্টের আপিল করে সেখানে নির্দোষ প্রমাণিত হয় এবং বেকসুর খালাস পেয়ে যায়, সেই আদালতে শেখ হাসিনার কি বিচার হবে এবং সেই ট্রাইব্যুনালসের কি বা মূল্যায়ন থাকতে পারে বর্তমান আমলে? তো এই সকল বিষয় নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসের সামনে। এছাড়াও আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী হিসাবে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা দুস্থদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা সেবা এ ধরনের সহায়তা করবেন, আর্থিক সহায়তা করবেন, রাজপথে থাকবেন এবং আন্দোলন অবরোধ করবেন। এছাড়াও অন্য একটি প্রেক্ষাপট যদি আপনি লক্ষ্য করেন, সেখানে দেখতে পাবেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যে বিদেশে গেছিলেন, তারপরে বাংলাদেশের এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, এই ধরনের যে সকল রাজাকারী রাজনৈতিক দলগুলো আছে তাদের যে মন্তব্য ছিল এবং তাদের যে কথাবার্তাগুলো ছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার সহায়তায় এবং তথাকথিত কিশোরগঞ্জের কিছু কিছু প্রশাসন তাদের সহযোগিতায় এই আব্দুল হামিদ তাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা একথাও বললেন, দরকারে ইন্টারপোলের সহায়তা নিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে তিনি দেশে ফিরিয়ে আনবেন। তো তিনি নিজে নিজে আপনা আপনি আবার দেশে চলে আসলেন 16 জুনের এই কর্মসূচিকে সামনে রেখে। এখন আব্দুল হামিদকে সেই বিষয়টাও আপনাদের জানা দরকার, সেই বিষয়টা ক্লিয়ার করছি। আব্দুল হামিদ এমন একজন ব্যক্তি
তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ থেকে তিনি যত কয়বার নির্বাচন করেছেন বিপুল ভোটে জয়যুক্ত হয়ে তিনি এমপি, মন্ত্রী, স্পিকার এবং রাষ্ট্রপতির মতন গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের বিভিন্ন সময় তাকে দেখা গেছে। এবং এই সকল পদে থাকাকালীন অবস্থায় তার নামে কোনো দুর্নীতির ছিটা ফোটাও কেউ আজ পর্যন্ত বলতে পারবে না বা দেখাতে পারবে না। বিভিন্ন রকমের ভুয়া ভিত্তিক গুজব, মিথ্যা মামলায় তাকে অবশ্যই বর্তমান সময় হেনস্থ করার চেষ্টা করছে, কিন্তু কিচ্ছু করতে পারতেছেন না। কারণ এই ব্যক্তি সম্পর্কে বাংলাদেশের একদম একটা শিশু থেকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত যে সকল ব্যক্তিবর্গ আছে তাদের মধ্যে কোনো রকমের ভালোবাসার কমতি নেই। তো সেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশে ফিরে আসলেন এবং তিনি এমন একজন ব্যক্তি, তিনি কথা বলেছেন তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তিনি আওয়ামী লীগের সাথেই থাকবেন এবং জীবনে যতদিন বেঁচে থাকবেন আওয়ামী লীগের সপক্ষে থাকবেন। সেই লোক আবার বাংলাদেশে ফিরে আসলো যখন বাংলাদেশের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা 16ই জুনকে কেন্দ্র করে তাদের পরিকল্পনা প্রণয়ন করে ফেলেছেন। এখন দেখতে থাকুন আওয়ামী লীগের এই 16ই জুনকে ঘিরে যে সকল রাজপথে কর্মসূচি থাকে সেই কর্মসূচির প্রতিরোধ কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার করে, এটা একটা প্রশ্ন। কারণ অন্তর্বর্তীকালীন সরকার না, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, বিএনপি থেকে শুরু করে জামাত ইসলাম, জাতীয় পার্টি যারাই আছেন তারা এটা জানে যে আওয়ামী লীগ যদি একবার রাজপথে সক্রিয় হয়ে যায় তাহলে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না। কারণ এই বাংলাদেশের জন্মদাতা আওয়ামী লীগ, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা যায় না। 1-1.5 মাস আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে একদম চুপ ছিল। তারপরে এই 1-1.5 মাসে তারা পরিকল্পনা প্রণয়ন করলো। সজীব ওয়াজেদ জয় দিল্লিতে আসলো, সেখানে ভারতের প্রধানমন্ত্রী সহ শেখ হাসিনা সহ ভারতের বুকে অবস্থানরত আওয়ামী লীগের সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা সেই মিটিংয়ে অবস্থান নিলেন এবং গোপন বৈঠক করলেন। কি কি করলেন ওই সকল খবরাখবর আমার কাছে নাই, তবে এই বৈঠকের খবর আছে এবং 16ই জুনকে ঘিরে তাদের কর্মসূচি যে হতে যাচ্ছে সেই খবরটা আমি আগামী আপনাদের দিয়ে রাখলাম। তো তারপরেই দেখা গেল একের পর এক আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এরকমের যারাই ছিলেন, দিলুমণি, সবাই একের পর এক তাদের মুখ খুলতে শুরু করলেন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন গণমাধ্যমের সামনে তাদের ইন্টারভিউর মাধ্যমে। এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি একটা হুমকি দিয়ে রাখলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে, জামাত ইসলাম তথা এনসিপিকে, যে দরকারে অস্ত্র হাতে তুলে নিয়ে আওয়ামী লীগের সপক্ষে আরেকটা মুক্তিযুদ্ধ তিনি করবেন। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে যে না, অস্ত্র হাতে না, তারা রাজপথে থেকে এই আন্দোলন অবরোধ এর মাধ্যমে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করবে। কাগজে কলমে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেটিকে তারা মানে না, তার বিপক্ষে বিদ্রোহ করবেন, তার বিপক্ষে কর্মসূচি করবেন, শেখ হাসিনার বিচার কার্য তার বিপক্ষে কর্মসূচি করবেন। এই সকল কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ রাজপথে থাকবেন। এটা হচ্ছে আওয়ামী লীগের 16ই জুনকে ঘিরে বাংলাদেশের কর্মসূচি। এর পরবর্তীতে দেখা গেল যখন লন্ডনে বসে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে বৈঠক করতেছিলেন, তখন কিন্তু দিল্লিতে বসে অলরেডি আওয়ামী লীগের সাথে ভারতের প্রধানমন্ত্রী, গোয়েন্দা প্রধান এবং বিদেশ মন্ত্রী, সেনাপ্রধান, এদের একটা বৈঠক কমপ্লিট হয়ে গেছে। এবং যদি একটু ভারত বাংলাদেশের সীমান্তে আপনি নজর রাখেন, সেখানে দেখতে পাবেন যে ভারত বাংলাদেশের সীমান্তে ভারতীয় প্রতিরক্ষা 4-5 গুণ আকারে বৃদ্ধি করে রেখেছে। এবং ভারতের বিশেষ করে শিলিগুড়ি করিডোরে সেখানে যুদ্ধ বিমান মোতায়েন করেছেন, রাফায়েল যুদ্ধ বিমান মোতায়েন করেছেন, রাশিয়ার S-400 যুদ্ধ বিমান মোতায়েন করেছেন এবং ভারী ভারী সকল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ করার যে সরঞ্জামাদি সেগুলোকে মজুত রেখেছেন। তো এটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত। ভারতীয় মিডিয়ারা এটাই দাবি করছেন যে আওয়ামী লীগ যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কোন রকমের আন্দোলন অবরোধ শুরু করে, ঠিক তখনই ভারত বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের
শান্তি বাহিনী প্রবেশ করবে বাংলাদেশে এবং বাংলাদেশকে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে সকল সহযোগী সংগঠন বা রাজনৈতিক দল তাকে সমর্থন করছে, এনসিপি, জামাত ইসলাম, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। এবং এই কথা তো সত্য যে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে হয়তো স্থল যুদ্ধে আপনি 2-4 ঘন্টা টিকে থাকতে পারবেন, কিন্তু আকাশপথে বা সমুদ্র পথে 5 সেকেন্ডও আপনি ভারতকে মোকাবেলা করতে পারবেন না। তো দেখতে থাকুন আওয়ামী লীগের 16 জুনের কর্মসূচি ঘিরে কি হতে থাকে বাংলাদেশের প্রেক্ষাপট, অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে আওয়ামী লীগকে তাদের এই কর্মসূচি থেকে আটকাতে পারে। যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।